এজেন্সি রান করছেন এই কথা শুনলে কিন্তু সে বলবে যে আমার কাছে তো কাজ আছে, তুমি করবে কিনা। আচ্ছা, ম্যাক্সিমাইজ রেফারেল পটেনশিয়াল বাই ডেলিভারিং এক্সপেকটেশনাল রেজাল্ট। আমরা সবসময় প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে যেটা করি, তাড়াহুড়া করি এবং ক্লায়েন্টের রেজাল্ট আসলো কি আসলো না এটা কিন্তু অনেক সময় দেখে নাই। কিন্তু যেটা হলো যে আপনি যদি ভালো রেজাল্ট দেন তাহলে যেটা হবে সে রেফারেল করবে। আমি রিসেন্টলি একটা ঘটনা বলি, যেখানে দুবাইয়ের একটা বড় ই কমার্স একটা কোম্পানির সাথে কাজ করতেছি। তো এই প্রজেক্টটা বাংলাদেশে একসময় কাজ হতো, পরে আমার কাছে আসছে। তো দেখা গেছে যে ওদের প্রতি মাসে এই মুহূর্তে 3 to 5K করে নতুন ট্রাফিক ইনক্লুড হচ্ছে। তো 4 মাস যাওয়ার পর ওরা আরো 3টা প্রজেক্ট নিয়ে আসছে যে ভাই প্রজেক্টগুলো করে দেন, এটা ইন্ডিয়াতে ছিল, আপনি এগুলো হ্যান্ড ওভার করেন। তো এইটা হলো যে এক্সপেক্টেড রেজাল্ট যদি আপনি দিতে পারেন প্রজেক্ট কিন্তু বাড়বে। কানেক্ট উইথ লোকাল or গ্লোবাল কমিউনিটিস টু এক্সপ্যান্ড ইউর রিচ। আমাদের লোকাল কমিউনিটিতে যেটা দেখা হয় যে আমাদের কানেক্টিভিটি হলো, আপনি তো ছোট কোম্পানি শুরু করেন, ধরেন যে আমি একটা ছোট কোম্পানি শুরু করলাম, বড় যারা আছে যেসব এজেন্সি তাদের কাছে কিন্তু অনেক প্রজেক্ট আসে, কিন্তু ছোট ছোট প্রজেক্ট আছে যেটা অ্যাকচুয়ালি করা হয় না। ওরা যেটা করে তখন রেফার করে অথবা জিজ্ঞাসা করে। যেমন রিসেন্ট টাইমে যেটা হলো যে 2-3টা প্রজেক্ট, যে 5টা ব্যাকলিং লাগবে বা 10টা ব্যাকলিং লাগবে, আমি বললাম যে আমি তো ইন্ডিভিজুয়াল এখন ব্যাকলিং সেল করি না, তা আমার সাথে যদি কারো যে ব্যাকলিং সেল করে কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার অথবা ছোট এজেন্সি, আমি কিন্তু চাইলে কিন্তু তাকে রেফার করতে পারি কিন্তু। তো এই জন্য লোকাল এবং গ্লোবাল কমিউনিটির সাথে কমিউনিকেশনটা খুবই ডেভেলপমেন্ট করা খুবই জরুরি। এবং ডেভেলপ স্ট্রং B2B রিলেশনশিপ ফর লং টার্ম গ্রোথ। এর আগে যে পয়েন্টটা বলছিলাম সেম পয়েন্টটা, যেমন বিজনেস টু, আপনি ছোট হন বড় হন ম্যাটার না, আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব বড় এজেন্সিগুলো কাজ করে তাদের সাথে যদি একটা প্রজেক্ট, দরকার নেই প্রজেক্ট, একটা রিলেশনশিপ বিল্ড আপ করেন, মানে ছোট ছোট প্রজেক্ট, ঠিক আছে এই ব্যক্তিটাকে আমি চিনি, আপনি সেই SEO বা এই জিনিসগুলো নিয়ে কাজ করে আপনি তার সাথে মিটিংটা করেন। অ্যাডাপ্ট এ গ্রোথ মাইন্ডসেট টু কিপ ইনভলভিং অ্যান্ড স্কেলিং ইউর বিজনেস। আপনি SEO এজেন্সি শুরু করে দিলেন শখে, মানে মনে হলো যে খুব সুন্দর একটা অফিস হলো, ম্যাকবুক ডেস্কের উপর আছে, বাইরে আসলো, ফটো সেশন হলো, ফেসবুকে ভাইরাল হইলো। তো একটা হলো যে এটা তো একদিনের জন্য, কিন্তু নেক্সট 3 ইয়ার্সের অ্যাকচুয়ালি আপনাকে এই গ্রোথ মাইন্ডসেটটা সেট করতে হবে এবং আপনাকে প্রতিদিন অ্যাকচুয়ালি কথা বলতে হবে, মানে প্রতিদিন গ্রোথ নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে কথা মানে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন না যে গ্রোথ মানে এমন না যে আমি $1 লাখ নিয়ে চিন্তা করতেছি। আপনার ওই যে $1,000 থেকে $3,000 কিভাবে $5,000 নেওয়া যায়, 5,000 থেকে 7,000 কিভাবে নেওয়া যায়, কিভাবে $10,000 নেওয়া যায়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ওই প্রিভিয়াস যে বিষয়গুলো বলছি এগুলা যদি ফুলফিল হয় তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আপনি এজেন্সি রান করার জন্য প্রিপেয়ার, মানে আপনি একটা এজেন্সি ইনিশিয়ালি স্টার্ট করতে পারবেন। তো এরপরে যেটা হলো যে আপনি স্থির করলেন যে একটা এজেন্সি আমি রান করব, তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে আপনি SEO-তে তো সার্ভিসের অভাব নাই অথবা ক্যাটাগরিগুলোর অভাব নাই। এই ক্ষেত্রে একটা সময় দেখা যাচ্ছে 2-3 বছর আগে অ্যামাজন অ্যাফিলিয়েটেড সাইট ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে সার্ভিস এজেন্সি কিন্তু ডেভেলপমেন্ট করা হয়েছে, কিন্তু এখন কি এই জিনিসটা আছে? এই জিনিসটা নাই কিন্তু। এবং আরেকটা জিনিস হলো যে আপনি ওয়েবফ্লো অথবা শপিফাই যে SEO যে জিনিসটা এখন যে সার্ভিসটা চলতেছে, এটাকে আমরা 3-4 বছর আগে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব বেশি চিন্তা করি নাই কিন্তু। তো এই ক্ষেত্রে হলো ডিফাইন ইউর নিশ অর সার্ভিস, যে আপনি কোন ধরনের সার্ভিস দিবেন এটা ডিফাইন করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আরেকটা বিষয় হলো যে কোন সার্ভিসটা ভবিষ্যতে এক্সপ্যান্ড করা যাবে। এখন সাপোজ ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করলেন, আপনি কিওয়ার্ড রিসার্চ কতগুলো দিতে পারবেন? এরপরের স্টেপ কি? একটা ক্লায়েন্ট যখন আসে সে কি, আপনি দেখবেন কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের বিভিন্ন কিন্তু খুবই কম, কারণ একটা ক্লায়েন্ট যখন আসে সে এন্ড অফ দ্য ডে কমপ্লিট একটা প্যাকেজ চায়, যে আমার এন্ড অফ দ্য মান্থে আমার অর্গানিক ট্রাফিক লাগবে। তো এই ক্ষেত্রে হলো যে আপনার ডিফাইন করতে হবে যে কোন ধরনের সার্ভিসগুলো দিলে আপনি ভবিষ্যতে এটা স্কেল আপ করা যাবে। তারপরে আরেকটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে জানেন যে লিঙ্ক বিল্ডিং নিয়ে আমাদের ওয়ান লিটল ওয়েব, ওরা PR খুব ভালো কাজ করতেছে, কিন্তু স্পেসিফিকলি এটার ব্যাপারে এক্সপার্ট, সুজন ভাই তারা। তারপরে আরেকটা যদি বলে, যেমন শপিফাই SEO নিয়ে বাংলাদেশে খুব ভালো কাজ হয় এবং খুব লার্জ স্কেলে কাজ করা সম্ভব। ই-কমার্স SEO-তে আপনি চাইলে যে কোনো ইন্ডাস্ট্রি, মানে
আপনার রিয়েল এস্টেট হোক অথবা অন্য যেই জিনিসগুলো হোক, এগুলোতে কিন্তু কাজ করার খুব সুযোগ আছে কিন্তু। তো এই ক্ষেত্রে হলো যে আপনি যে সার্ভিসটা দিবেন, এই সার্ভিসটা পরবর্তীতে আপনি বড় করতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে কিন্তু। ডিসাইড হয় তো ফোকাস অন সিঙ্গেল সার্ভিস ওর অফার মাল্টিপল সার্ভিস। সেকেন্ড যে পয়েন্টটা, আপনি কি একটা সিঙ্গেল সার্ভিস দিবেন না মাল্টিপল অপশন রাখবেন। তারপর ধরেন কেউ কিওয়ার্ড রিসার্চের জন্য আসলো আপনার কাছে, এখন হলো যে সে বললো যে ভাই তুমি তো আমার কিওয়ার্ড রিসার্চ করে দিছো, তুমি আমার ওয়েবসাইটটা একটু ডেভেলপমেন্ট করে দাও। আচ্ছা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিছো, তুমি আবার অর্গানিক এসইওতে আমার নেক্সট 4 থেকে 6 মাস পরে আমার যেন অর্গানিক গ্রোথ বাড়ে। তো এই ক্ষেত্রে হলো যে এই সিঙ্গেল সার্ভিস না মাল্টিপল অপশন রাখবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এক সময় দেখা গেছে যে বেসিক ব্যাকলিং সেল করতাম, ফাউন্ডেশন ব্যাকলিং, এখন যদি কেউ মারে কাটেও জীবনও সেল করবো না, এখন তো দরকার নেই এটা। তো একটা হলো শুরুর ক্ষেত্রে ছোট ছোট সার্ভিসগুলো যেমন গুরুত্বপূর্ণ, এর পরবর্তীতে বড় সার্ভিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। Target audience and pricing. Identify your target audience and tailor your service to meet their needs. আপনাকে বুঝতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কেমন। আপনার প্রাইমারি স্টেজ আপনি জাস্ট একটা এজেন্সি শুরু করছেন, যেমন ধরেন জায়ান্ট মার্কেটে অলমোস্ট অনেক বছর হয়ে গেছে, আমি যদি এখন নতুন করে কোনো কিছু শুরু করি, এটাও কিন্তু আমার জন্য একটা নতুন স্টার্ট আপ হবে কিন্তু, বা একটা কোম্পানি হবে। তো এই ক্ষেত্রে হলো যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। আপনি সাপোজ ধরেন আপনার পোর্টফোলিও খুব বেশি নাই, আপনার খুব ট্র্যাক রেকর্ড খুব বেশি নাই, আপনি যদি বড় একটা কর্পোরেট লেভেলের ই কমার্স এসইও মানে কোনো প্রতিষ্ঠান থেকে টার্গেট করতে চান না, ওরা আপনাকে জীবনও কাজ দিবে না, দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই জন্য দেখা যায় যে এই ইনিশিয়াল পর্যায়ে সলো যারা এন্টারপ্রেনর, মানে যারা ছোট ছোট লোকাল বিজনেস নিয়ে কাজ করে, তাদেরকে টার্গেট করলে খুব ভালো বেনিফিট পাওয়া যায়। কারণ বড় স্কেলের কাজ আপনাকে দিবে না, আর আপনি কাজ নিলেও তো করতে পারবেন না, কারণ আপনার টিমে তো রেডি নেই, এই কাজ তুলতে পারে না, পরবর্তীতে রেপুটেশন নষ্ট হবে। Establish your pricing model and create package one time monthly or project base. এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা ধারণা যে আমি এসইও চিপে সেল করবো না, এটা কিন্তু ধারণা। কিন্তু সমস্যা হলো যে আপনার পোর্টফোলিও ভারী করার জন্য আপনার মাল্টিপল চিপ রেটেরও সেল করতে হবে, মিড রেঞ্জেও সেল করতে হবে, হাই প্রাইসেও কিন্তু সেল করতে হবে। এই ক্ষেত্রে কিছু ওয়ান টাইম হতে পারে, যেমন এসইও রেটটা কিন্তু ওয়ান টাইম থাকে, রাইট? কিওয়ার্ড রিসার্চটা ওয়ান টাইম থাকে। মান্থলি বেসিস যদি আপনি এসইও স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চান যে আমি এই বিজনেসে অর্গানিক গ্রোথ বাড়াবো, আপনার মান্থলি বেসিস প্রজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রজেক্ট বেস যেটা হলো যে আপনি একটা ওয়েবসাইটে এসইও ফ্রেন্ডলি করে দিবেন, এটা কিন্তু প্রজেক্ট বেস, যে আমি 3টা সাইট করে দিব, প্রাইসিং হলো এরকম। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা প্রাইস ছাড়তে চাই না। সাপোজ 3টা প্রজেক্ট বেস আপনাকে কাজ দেওয়া হলো, যে প্রতিটা ধরলেন, আপনি ধরে নিলাম ইনিশিয়ালি $500, আর 3টা কত আসে $1500। তো আপনি নাফরবান্দা আমি 1500 নিচে কাজ করবো না, কিন্তু অন এভারেজ $1200 কাজ করলে কিন্তু 3টা প্রজেক্টের পোর্টফোলিও কিন্তু আপনার স্ট্রং হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইনিশিয়ালি শুরু করার জন্য। লিগ্যাল সেট আপ, ওয়েবসাইট অ্যান্ড ব্র্যান্ডিং, এটা আপনার তো একটা ওয়েবসাইট, তো একটা ডোমেন তো ব্র্যান্ডেবল লাগবেই, সাথে হলো যে প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে হবে। বাংলাদেশে একটা সমস্যা হলো, আপনি যত বড় এজেন্সি চালান বাংলাদেশে, ওই যে যখন আপনি খুব ভালো করতে যাবেন, যা দেখবে যে অনেক সময় ফেসবুক কমেন্ট যায়, ভাই কি এজেন্সি দিছে, তারা কিওয়ার্ডে তো র্যাঙ্ক করে নাই। সিরিয়াসলি আমি এরকম ফেস করছি যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে নাই, এই নিয়েও সমালোচনা হয়, কিন্তু আপনি কিন্তু ভালো করতেছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখবেন যে প্রফেশনাল, আপনার যে এজেন্সি শুরু করতে চান, আপনার একটা ব্র্যান্ডেবল ডোমেন লাগবে, পরে হলো প্রফেশনাল ওয়েবসাইট লাগবে, এসইও অপটিমাইজেশন লাগবে, এগুলো কিন্তু লাগবে। কেন লাগবে? আপনি যখন ক্লায়েন্ট যখন আপনার সাইট দেখবে, তখন যদি প্রফেশনাল ওয়েবসাইট না হয়, তাহলে সে তো কনফিডেন্সে পাবে না যে আপনাকে আপনার কাজ দেওয়ার জন্য। তো এগুলো এবং ব্র্যান্ডিং এর জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। ডেভেলপ এ স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েবসাইটের পাশাপাশি আপনার বিজনেস লিস্টিং সাইটগুলো আছে, ফেসবুক, পরে হলো আপনার লিঙ্কডইন, এগুলাতে আপনি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে পারেন। এবং আপনার যে লগোর যে আইডেন্টিটিটা, ওইটাও কিন্তু ইনিশিয়ালি করতে হবে। তো আমাদের দেখা যায় যে 2-3টা ক্লায়েন্ট পাওয়ার পর দূর এগুলো লাগবে না, আমি ক্লায়েন্ট নিয়ে পড়ে থাকি। তো এই প্রবলেমগুলো কিন্তু হয়। Register your business locally and internationally if applicable and handle tax and banking setup. আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট নিতে চান, তাহলে আপনাকে এলএলসি খুলতে হবে। বাংলাদেশে অনেকে সার্ভিস দেয়, ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়ে অথবা বিজনেস সেটআপ করা খুব বেশি কঠিন না। আরেকটা হলো যে
আপনি ট্যাক্স দিবেন কি দিবেন না এটা হলো আপনার ইয়া। যদি ইন ফিউচারে আপনি স্কেল আপ করতে চান ইন্টারন্যাশনালি, আপনার ট্যাক্স দেওয়া উচিত। আমি অলমোস্ট 7 বছর ধরে ট্যাক্স দিই, যেটা আমার পরবর্তীতে বিভিন্ন দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে বিজনেসের যেটা। হ্যাঁ, আর ব্যাংকিংটা যেটা হলো একটা জিনিস মনে রাখেন, আপনার পার্সন একজন, আপনার বিজনেস একটা। দেখা যায় যে সব টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে আনলেন, তো এন্ড অফ দ্য মাস শেষে দেখবেন যে আপনার বিজনেসের টাকাই নেই, আপনি পুঁজি সুদ্ধা খায়া চলে গেছেন গা। তো এই জন্য হলো যে বিজনেসের ক্ষেত্রে আপনি অবশ্যই যেদিন বিজনেসটা স্টার্ট করতে চান একটা বিজনেস অ্যাকাউন্ট অ্যাটলিস্ট খুলে নেবেন, তাহলে টাকা পয়সার হিসাব কিতাব বরকত ভালো পাওয়া যাবে। কন্ট্রাক্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইনভয়েসিং। একটা হলো যে অবশ্যই মনে রাখবেন বিজনেসের সময় বিজনেস প্রফেশনালিজম। অনেক সময় দেখা যায় আচ্ছা ভাই ব্রাদার প্রজেক্ট দিচ্ছে, কিসের কন্ট্রাক্ট আর কিসের এগ্রিমেন্ট। বাংলাদেশে যদি কাজ করতে চান এগুলো করে নেবেন, পরে দেখবেন যে কাজ হয়ে গেছে, টাকার পিছনে ঘুরতে হইব আপনার। বাংলাদেশে কিন্তু বড় বড় প্রজেক্ট হয় কিন্তু এসসিও, এবং খুব ভালো বাজেটের হয়, কিন্তু সমস্যা হলো এই এগ্রিমেন্টগুলো আমরা ঠিকভাবে করি না, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হয় না। যে এমনি তো আমার পরিচিত, একসাথে বিভিন্ন প্রোগ্রামে যায়। তো প্রফেশনালিজম লাগবে, এবং ইন্টারন্যাশনালি এগুলো খুব ভালোভাবে দেখে কিন্তু আপনি প্রজেক্টে কি দিবেন, পেমেন্ট কিভাবে রিলিজ করবে, তারপরে প্রজেক্ট কতদিনে চলবে, এটা কি 3 মাস চলবে না 4 মাস চলবে না 6 মাস চলবে, এই জিনিসগুলা। এবং কোনো প্রজেক্টে যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো গ্রোথে যদি কোনো প্রবলেম হয়, অথবা ক্লায়েন্টের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয়, এটা অ্যাকচুয়ালি কীভাবে হবে। সাপোজ ধরেন আপনার একটা মনে হলো যে 3 মাসের জন্য কেউ প্রজেক্ট দিচ্ছে, কিন্তু 2 মাস পর্যন্ত আপনি আউটপুট দিতে পারেন, হঠাৎ করে ক্লায়েন্ট বললো যে তোর থেকে আমি প্রজেক্টটা করবো না, তখন কি আপনি কিন্তু একটা ফিক্সড ক্লায়েন্ট কিন্তু হারালেন, তখন মাস শেষে কিন্তু আপনার স্যালারি বা আদার্স বিষয়গুলো দিতে আপনার কষ্ট হবে। সেট আপ অ্যান ইনভয়েসিং সিস্টেম টু ম্যানেজ পেমেন্ট এফিসিয়েন্সি। ইনিশিয়ালি খুব বেশি সিরিয়াসলি মানে দরকার নাই, আপনি চাইলে অনলাইন থেকে যেগুলো পাওয়া যায় এগুলা মানে মডিফাই করে ফেলতে পারবেন। তো এগুলোও পাওয়া যায় অনলাইনে। তো আপনার প্রতিষ্ঠান বা আপনার এজেন্সি যতটুকু, ওটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার প্রপোজাল টেমপ্লেটের ক্ষেত্রে একটা মজার বিষয় হলো আপনি যেই সার্ভিস দিবেন বাই ডিফল্ট সবগুলোই তৈরি করে ফেলবেন, যেই ক্লায়েন্ট আসবে জাস্ট মডিফাই করবেন। এই ক্ষেত্রে যেটা হলো প্রপোজাল টেমপ্লেট তৈরি হয়ে গেলে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো দৌড় এটা কে তৈরি করবো, প্রজেক্ট হলো $300, এটা বানাইতে লাগবে 2 ঘন্টা, যেটা আমরা ক্লায়েন্ট এমনি দিয়ে দিচ্ছি। তো এগুলা যদি বাই ডিফল্ট আপনি তৈরি করে রাখেন, পরবর্তীতে মডিফাই করা ইজি হবে। বিল্ড এ টিম অ্যান্ড আউটসোর্সিং, এটা নিয়ে একটা বড় সেশন আছে, আমি পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। এক্ষেত্রে হলো যে আপনি এজেন্সি সেট আপ, বাংলাদেশে অনেক এজেন্সি আছে মার্কেট প্লেস যাদের কোনো অফিসে নাই। কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছে, কুমিল্লা গেছিল বিভিন্ন বিষয়, ভালো, খুব ভালো টার্ন ওভার। এখন আপনাকে ওই এজেন্সি শুরু করার ক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ফিজিক্যালি অফিসে যাচ্ছেন না অনলাইনে রিমোটলি অ্যাকচুয়ালি কাজ করবেন। ক্লায়েন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এজেন্সি মানে এজেন্সি হ্যান্ডি তো দিতেছে, তাদের থেকে নিতে পারেন। আমার নিজেরও একটা প্রোডাক্ট আসতেছে, তো আজকে মনে হয় দিবে, তো এই ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটাও ইউজ করতে পারেন। প্রমোশন দিয়ে দিলাম যেহেতু ব্রাইভেদারের সেলস প্রোডাক্ট। তো আরেকটা হলো যে যদি যে আমার এত টাকা নাই, আপনি এক্সেল শিটে মেনটেন করতে পারেন, গুগল ড্রাইভারের এক্সেল শিটে মেনটেন করতে পারেন। আমাদের মানে জায়ান্ট মার্কেটসে এখনও অনেক প্রজেক্ট আমরা এক্সেল শিটে মেনটেন করি। তারপরে হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এই মুহূর্তে শুরুতে যেহেতু বাজেট কম, আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট করার দরকার নাই। আপনি যদি মনে হয় যে MS ওয়ার্ড, MS এক্সেলে আপনি মেনটেন করতে পারেন, অথবা ফ্রি যে টুলসগুলো আছে মেনটেন, এইটা শুরু করেন। 1 বছর পর যদি টাকা পয়সা কিছু আসে, তখন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। শুরুতে আপনার ইনভেস্টমেন্ট সেভ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পারফরমেন্স ট্র্যাকিং অ্যান্ড রিপোর্ট, এইটাতে যেটা হলো যে আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছেন, আমাদের ম্যাক্সিমাম দেখা যায় প্রজেক্ট করতেছি, ওয়েবমাস্টার কনসোল, গুগল অ্যানালাইটিক্যাল অ্যাক্সেস নিতে ভুলে গেছি। এন্ড অফ দ্য ডে কি করছো, এই কাজগুলো করছি, পারফরমেন্স, আর তুমি তো আমার অ্যাক্সেস দাও নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে ক্লায়েন্টের মেসেজ দেন, ক্লায়েন্ট আর আপনার মেসেজে সিন করে না। তো এগুলো অ্যাকচুয়ালি যেই কাজটা করেন, শোনেন, পারফরমেন্স কেপিআই নট মিনস যে শুধু ট্রাফিকে আসবে, শুধু সেলসে আসবে। প্রত্যেকটা স্টেজে কিন্তু অনেকগুলো গ্রোথ থাকে কিন্তু, এবং এই জিনিসগুলো প্রেজেন্ট করতে হয় কিন্তু। ইনিশিয়াল স্টেজে কি গ্রোথ হবে আপনি প্রপোজাল লেটারে লিখে দিতে পারেন, সেকেন্ড স্টেজে কি হবে, থার্ড স্টেজে কি হবে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন না করলে ওই যেটা হবে যে ক্লায়েন্ট রিপোর্ট দেখে না, ক্লায়েন্ট এন্ড অফ দ্য ডে কেপিআই দেখবে। তো মস স্ক্রেমিং ফক, এগুলা তো গ্রুপ বাই করা উচিত না। তার কি করা, আমাদের তো টাকা পয়সা নাই, গ্রুপ বাই ইউজ করে কিন্তু এগুলা লাগবে। কারণ কিভাবে লাগবে, আপনি তো
রিসোর্স কম, আপনার ম্যান পাওয়ার কম, এই টুলসগুলো ইউজ করলে যেটা হবে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন এবং একজনকে হায়ার করার চেয়ে আপনি নিজে নিজে এই জিনিসগুলো ইউজ করে স্ক্রিমিং ফগ দিয়ে আপনি পুরো ওয়েবসাইটে ইন্টারনাল যা আছে সব আপনি বার করতে পারবেন। তারপর হলো আপনার কিওয়ার্ড রিসার্চতে ধরে সাইডের অডিটতে ধরে এই জিনিসগুলো কিন্তু আপনার ইনিশিয়ালি লাগবে কিন্তু। আর রিপোর্টের ক্ষেত্রে গুগল ডাটা স্টুডিও আপনি ইউজ করতে পারেন ক্লায়েন্ট ফ্রেন্ডলি রিপোর্টের জন্য। এই জিনিসগুলো লাগবে। কেন লাগবে? আপনি যদি গ্রো করতে চান আপনার ইনিশিয়ালি পরবর্তীতে পোর্টফোলিও লাগবে এবং এগুলো যদি মেনটেন না করেন পরবর্তীতে পোর্টফোলিও কীভাবে বানাবেন? আর যদি পোর্টফোলিও না থাকে, কেস স্টাডি না থাকে, আপনি তো ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে ধরা খাবেন। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর টার্গেট মার্কেট, কম্পিটিশন অ্যান্ড স্ট্র্যাটেজি, মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে। এর আগে যেটা বলছিলাম, এখন সাপোজ ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েটের অনেকে করতেছে বা অনেক ভালো করতেছে, কিন্তু মার্কেট ডিমান্ড কিন্তু কমে গেছে। আর মনে হলো না আমার অ্যামাজন অ্যাফিলিয়েট ভালো লাগে, আমি এইটাই সার্ভিস দিব, আর কোনো সার্ভিস দিব না। তো এটা কিন্তু সমস্যা। এই যে মার্কেট অ্যাক্সেস দ্য কারেন্ট ডিমান্ড অফ দ্য এসইও সার্ভিস ইন ইউর টার্গেট মার্কেট, আমরা দেখতেছি যে আস্তে আস্তে এসইওর ইন্ডাস্ট্রিটা ই কমার্স এবং শপিফাই বেস এন্টারপ্রাইজ লেভেলের দিকে কিন্তু মুভ করছে। এবং লোকাল এসইওর আপনার যে বেনিফিটটা এইটা আছে সলো লেভেলের আস্তে আস্তে আপনার যে চাহিদাটা ছিল, যে বাজেট ছিল, এই বাজেটটা কমতেছে। কিন্তু ই কমার্স বেস বলেন অথবা এই জায়গায় বেলাল ভাই আছে, বেলাল ভাইরা যে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করে, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার পরেও কিন্তু খুব ভালো কাজ হয় কিন্তু এসইওর। প্লাস হলো শপিফাই, ওয়েব ফ্লো, আরও যে আরেকটা জিনিস হলো যে সাপোজ ধরেন কাস্টম সিএমএস এর এসইও কিন্তু আস্তে আস্তে ডিমান্ড কিন্তু বাড়তেছে। তা আপনাকে বুঝতে হবে যে আমাদের SaaS এসইও আস্তে আস্তে কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই বাজেট ফ্রেন্ডলি কিন্তু, এবং খুব ভালো বাজেট আছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে। যত SaaS প্রোডাক্ট আসতেছে মোটামুটি যে SaaS প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের প্রমোশন করে দিচ্ছি এজেন্সি আনলি, তো SaaS প্রোডাক্টে কিন্তু ভালো ডিমান্ড ইন্টারন্যাশনালি লোকালি। কিন্তু সমস্যা হলো SaaS এসইও নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ই কমার্স এসইও নিয়ে বাংলাদেশে কয়টা সেমিনার হয়েছে বলেন তো? হয় না কিন্তু। এই মার্কেট ডিমান্ড কিন্তু ওই জায়গায় কিন্তু মার্কেট সাইজ বলতে দেখতে হবে। সাপোজ ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ করলে কয় টাকা পাবেন, আর ই কমার্স এসইও গ্রুপ হ্যাকিং করে বা এসইও স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করলে কত পাবেন। এই জন্য এই মার্কেট সাইজটা আপনাকে বুঝতে হবে যে আস্তে আস্তে কোন মার্কেটের কোন সাইজটা বা কোনটাতে আপনার স্কেল আপ করার সুযোগ আছে, এই জিনিসটা কিন্তু আছে। এমন না যে আপনি শুরু করলেন বড়টা দিয়ে, আপনি ছোট ছোট শুরু করে দেন হলো যখন পোর্টফোলিও হবে, কেস স্টাডি হবে, তারপরে হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, দেন আস্তে আস্তে আপনি সুইচ করতে পারবেন। জার্মানির প্রথম একটা সার্ভিস ছিল $4, হ্যাঁ $4.99 প্রথম একটা ইনিশিয়ালি মানে সার্ভিস আমরা লঞ্চ করছিলাম। কম্পিটিশন অ্যানালাইসিস কম্পিটিটর টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর এগেইনস্ট। এটা হলো যে আপনার লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু বিভিন্ন, সাপোজ ধরেন আমাদের যে এজেন্সিগুলো আছে বাংলাদেশে তাদের সাথে কিন্তু কম্পিটিশন হয়। কিন্তু আপনি যতই চিন্তা করেন যে সে আমার কম্পিটিটর না, কিন্তু মনে মনে কিন্তু একটা মনে হয় যে ওই ভাই ভালো করতেছে, ওই ভাই এই সার্ভিস দিতেছে, আমি এই সার্ভিস দিতেছি, ভাই বড় বিশাল বড় কম্পিটিটর। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবার আপনি যেটা হলো যে আপনার যতটুকু স্কিল আছে এসইওতে, আপনার যতটুকু এবিলিটি আছে, আপনি ওটার উপর 100% ফোকাস দেন, আপনি আস্তে আস্তে বড় হবেন। তো এই জন্য হলো যে কম্পিটিটর অ্যানালাইসিস, যে আপনার সমসাময়িক সময় আপনি যে সার্ভিস দিচ্ছেন, কারা কারা সার্ভিস দিচ্ছে, প্রয়োজনে তাদের সাহায্য দাওয়াত দেন যে ভাই এই আমার এখনো মনে আছে আপনার গত 2-3 বছরে এসইও এজেন্সি চালায়, এরকম ড্রাইভার অনেকেই গেছে যে ভাই এই সার্ভিস দেয়, আপনি তো দেন, আমি দেয়, আমি কি লাগবে কোন আমি বলে দিতেছি, আপনি কি করবেন। হ্যাঁ, তো এরকম অনেক মাইন্ডসেট যারা প্রফেশনাল অনেক আছে। তো আমি সার্ভিস দিই আপনি দিবেন এর মানে এই না যে আপনারা আমি দেখতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আপনি যে হেল্প নিতে পারেন, যে এই ক্ষেত্রে সুবিধা হলে কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন আপনি মনে করেন যে সে আমার কম্পিউটার, তার সাথে যখন আপনি কথা বলবেন তার অনেক কিছু আপনি জানতে পারবেন এবং আপনি অনলাইনে রিসার্চ করলে তার সম্পর্কে জানা শুরু হচ্ছে। কমিউনিকেশন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে এসইও এজেন্সি গ্রো না করার একটা হলো ইংলিশ স্কিলে আমরা মাশাআল্লাহ খুবই ভালো, চমৎকার লেভেলের ইংলিশ আমরা বলি, যার জন্য যেটা হয় যে হলো আপনি সিও, আপনি সেলসম্যান, আপনি হলো সিএমও বা চিফ মার্কেটিং অফিসার, আপনি সব মানে কোম্পানির অল ইন ওয়ান হলো আপনি। এটা একমাত্র কারণ হলো আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল খুবই বাজে। একটা যখন কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আসে তখন একটা হলো আমরা ভয় থাকে, আমাদের সবসময় মনে একটা ভয় থাকে, আরে ইংলিশ করলাম গামার মনে ভুল হইতেছে, রাখেন আপনার গামার। এগুলা সাপোজ ধরেন
কমিউনিকেশন স্কিলের ইংলিশটা যেটা গ্রামার নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই, বেড়া আপনার পরীক্ষা নিতে আসে না, আপনার তারা বুঝাইতে হইলো। তো আরেকটা কিছু কুমিল্লার ভাষা আইতাছে। তো আরেকটা বিষয় হলো আমাদের অনেক সুশীল মার্কেটার আছে, তার কাহিনী হলো যে ভাই আপনি ইংলিশ কইতে হইব, পুরাই হলো একাডেমিক লেভেলের ইংলিশ কইতে হইব। আর আমার ক্লায়েন্টে আমি বুঝাইতে পারলে হইলো, বুঝাইতে পারছি। এই যে ভয়টা আমাদের, এই যে ভয়টা, এই ভয়টা লাগবে। ইন্ডিয়ানরা আমরাতে যে খুব বেশি একদম ফাটাই ফেলতেছে বিষয়টা এরকম না। আমাদের সমস্যা হলো কমিউনিকেশন স্কিল। আমরা ভালো কাজ পারি কিন্তু আমাদের আমরা লিঙ্কডইনে কারোর লগে কমিউনিকেশন করবো না, আমরা ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে করবো না, ব্ল্যাক হেড ওয়ার্ল্ডেও যাবো না। আমাদের কথা হলো ভাই আমি এসইউ শিখছি, আমি ফাটাই ফেলবো। হ্যাঁ, এরপর হলো স্ক্রিনশট যাবে লোকাল কমিউনিটিতে। আমাদের আরেকটা সমস্যা হলো যে আমরা যতটুকু কাজ পারি আমরা জীবনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে প্রেজেন্টে করতে পারি না। এই মাইন্ডসেট থেকে এই জন্য আমাদের কমিউনিকেশন স্কিলটা একটা হলো কমিউনিকেশন স্কিল কমিউনিটির জন্য দরকার, ক্লায়েন্ট রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হোয়াটসঅ্যাপ, আমার সাথে খুব ভালো লাগে। এত কিছু একটা হলো যে আমি এটাতে সাজেস্ট করবো আপনি যেটা কমফোর্ট ফিল করেন, ক্লায়েন্ট যেটা কমফোর্ট ফিল করে এটাই করেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা অনেক ইজি আমার জন্য ইজি। আমি ক্লায়েন্টের ভাই তুই কষ্ট করে এই জায়গায় চলে এনে খুব তাড়াতাড়ি কমিউনিকেশন করা যায়। তো এটা হলো আমার স্টাইল। আপনার যদি মনে হয় ফেসবুকে তার সাথে কমিউনিকেশন করতে ভালো হবে, আপনি তার লাগে করেন, টেলিগ্রামে করতে চাইলে করেন, সমস্যা নাই। তো এবারে ক্লিয়ার স্ট্র্যাটেজি এই জায়গাতে হলো যে আপনি এসইউ নিয়ে যে কাজ করবেন, আপনার একই স্ট্র্যাটেজি আপনি এটা অবশ্যই আপনার খেয়াল করবেন, একই স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করবে না, আমার জন্য কাজ করবে। এই জন্য এসইউতে আপনি এজেন্সি ডেভেলপ করেন, যা করেন, যেই বাইরে থেকে পরামর্শ নেন, আপনার নিজস্ব একটা এসইউ স্ট্র্যাটেজি লাগবে কিন্তু, যেটা দিয়ে আপনি ক্লায়েন্ট এর অর্গানিক গ্রোথে হেল্প করতে পারবেন। মুখস্থ বিদ্যা দিয়া অথবা সাপোজ ধরেন কেলরফের স্ট্র্যাটেজি নিলেন, বাকি আরো স্ট্র্যাটেজি নিলেন, অ্যাপ্লাই করলেন, কাজ করলো না, তখন কি আপনি কেলরফে কি গালি দিবেন? না, সে তো ওই স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করছে স্পেসিফিক কোনো প্রজেক্টের জন্য। তো আপনি এক্সপার্ট থেকে আইডিয়া নিতে পারেন এবং আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে বা প্রজেক্টের উপর ডিপেন্ড করে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। আমি গুগলের আপডেট এলে সবসময় খুশি হই, এটা মানিক ভাই কইতে পারবো। আমি অলওয়েজে খুশি হই যে গুগল আপডেট দিলে আমি ব্যাপক খুশি হই। কেন খুশি হই এটা জানি না, গুগল আপডেট দিলে খুশি হয়। আপডেট দিলে খুশি হয় এই কারণে আমার মনে হয় যে এই জায়গাতে কিছু শিকার আছে নতুন করে, যে আপডেটে কি আছে, আমরা এতদিন কি ভুল করছি, এই জন্য আমি খুশি হই। আচ্ছা, সবাই এত চুপচাপ, মানে আমি কি বুঝাইতে পারতাছি না? আপনারা কি এগুলো কি কাজে লাগবো না আজাইরা বকবক করতেছি? নাইলে না, সাস্টেনেবল ফিনান্সিয়াল সাপোর্ট। সাপোজ ধরেন আপনার 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম আছে, আপনার অ্যাটলিস্ট ব্যাংকে আরো 3 লাখ টাকার ব্যাকআপ থাকতে হবে। কোনো কারণে 3টা ক্লায়েন্টের এক ক্লায়েন্ট অসুস্থ হয়ে গেল, তার গার্লফ্রেন্ড বাইকে গেল, মন খারাপ, তারপর সে সি বিচে গেল, গার্লফ্রেন্ডের লোকে ঝগড়া হইলো, অথবা হইলো ভ্যাকেশনে চলে গেল। এক ক্লায়েন্ট বললো যে ভাই তো নেক্সট 2 মাসে আমার কোনো কাজ দিব না, তখন আপনি যে এই প্রতি মাসে যে খরচ, এই খরচ চলবেন কোথেকে, ব্যাকআপ কই? তো এই জন্য বলা হয় যে আপনার 1 লাখ টাকা যদি আপনার সার্ভিস সেল করেন, এর সাথে অ্যাটলিস্ট 3 থেকে 5 লাখ টাকা আপনার ব্যাকআপ মানি হিসাবে রাখা উচিত, যেটা আপনার বিজনেসের ক্রাইসিস মোড থেকে আপনাকে সাপোর্ট দেবে। এখন কথা হলো যে প্রশ্ন আসতে পারে যে ভাই ক্লায়েন্টের গার্লফ্রেন্ড তো বাইকে গেছে, মন খারাপ, 2 মাস তো সার্ভিস দিব না, তো আপনি আপনার ব্যাকআপ মানির থেকে যদি 50,000 টাকা আনেন, এটা চিন্তা করবেন নেক্সট 3 মাসে আপনি যে সার্ভিস সেল করবেন বা সে যখন ব্যাক করে আসবে, এইটা আবার পূরণ করার চেষ্টা করবেন, ওই টাকাটা আবার বিপদে আপনার কাজে লাগবে। টার্গেট মার্কেট কম্পিটিশন স্ট্র্যাটেজি, টিম অর ফ্রিল্যান্স নেটওয়ার্ক, এটা নিয়ে অ্যাকচুয়ালি পরবর্তীতে ইয়া লাগবে। যেমন আপনি একা সব কাজ করতে পারবেন না, যেমন এসইউ বেস প্রজেক্টগুলোতে এখন কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্টের টুকটা কিন্তু কাজ করতে হয়, কারণ অন পেজ যদি আপনি এক্সিকিউশন করতে যান, র্যাঙ্কিংয়ের 60% যেহেতু অন পেজের উপর ডিপেন্ড করে, তখন দেখা যাবে যে মাঝে মাঝে সিএমএসে হাত দিতে হয়, পরে হইলো যে একটু আপডেট করতে হয়, টাইটেলে H1 ট্যাগের সমস্যা, অমুক জায়গায় সমস্যা, এই ওয়েবসাইট ঠিক মতো কাজ করতেছে না। এই জন্য আপনার ওয়েব ডেভেলপার, এসইউ প্রফেশনাল বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু আপনার একটা রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতে হবে, অথবা আপনি ভার্চুয়ালি টিম হিসাবে তাদেরকে হায়ার করতে হবে। বিজনেস নেটওয়ার্ক, বিজনেস নলেজ, সলিড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং উইল হেল্প নেগেটিভ চ্যালেঞ্জেস। সাপোজ ধরেন বিজনেস চ্যালেঞ্জগুলোতে যেটা হইতে পারে, নর্মালি যেটা হলো
আনসার্টেনিটি, যে আমার 5টা ক্লায়েন্ট আছে, 2টা ক্লায়েন্ট চলে গেল, আমি কিভাবে হ্যান্ডেল করব। আমার 3টা টিম মেম্বার ছিল, একজন হারাই গেছে গা, ওরে খুঁজে পাই না। বাংলাদেশে তো এরকম হয় যে কাজ দিচ্ছেন এরপরে আর খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের যে চ্যালেঞ্জগুলো আসে, এরপরে যেটা হলো যে ঠিক মতো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি পেমেন্ট দেয় নাই, ও পেমেন্ট পাঠাইছে, বাংলাদেশের ব্যাংকে গেছেন, কইছে যে ভাই আজে বাজে পেপার সবগুলো দাও, দেন তোমার রেমিটেন্স আমি করবো, রিলিজ করবো। তো এই ধরনের বিজনেস নলেজ অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট করতে হবে। আরেকটা যেটা হলো যে আপনি কি ধরনের ইকুইপমেন্ট কিনবেন ইনিশিয়ালি, আপনার যদি ডিভাইস কিনতে হয়, ল্যাপটপ কিনতে হয় বা কম্পিউটার কিনতে হয়, এবং কিভাবে মানি সেভিং করতে হয়, মানি ম্যানেজমেন্ট করতে হয়, এই জিনিসগুলো কিন্তু বিজনেস নলেজের ভিতরে অন্তর্ভুক্ত। লং টার্ম কমিটমেন্ট, এই যে কেউ যদি এজেন্সি দিতে চান মিনিমাম 3 ইয়ার্স, আপনি যদি 3 ইয়ার্স টিকে যান পরবর্তীতে অটোমেটিকলি টিকে যাবেন। এই 3 বছরটা সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট হয়। হ্যাঁ, প্রথম বছর খুবই ভালো, দ্বিতীয় বছর দেখবেন যে ঘুমাই গেছে, তৃতীয় বছর ধরলেন যে আপনি পুরোই হারা গেছেন। তো এইটা অন রিকোয়েস্ট থাকবে, যেই স্টার্ট আপে শুরু করতে চান অ্যাটলিস্ট 3 বছর আপনাকে সার্ভাইভ করতেই হবে। এবং এসইও ইন্ডাস্ট্রিতে এজেন্সিতে যা দেন আমার মনে হয় যে সারা জীবনে সার্ভাইভ করতে হয়, এই হলো একটা প্রবলেম। আর অ্যালগরিদম চেঞ্জেস, এটার কথা আর কি বলবো, সবাই তো জানেনি। আপনারা যে মিম বানাইছেন এই আপডেট নিয়ে, ওই ব্যাটারে পাইলে তো মানে যে ফাটাই ফেলতেন। তো একটা হলো যে আপনাকে যেটা করতে হবে যে অ্যালগরিদমে আপডেট আসলে প্যানিক হওয়া যাবে না। আমি যেটা করি হলো যে আপডেটটা আসার পর সবাই আলোচনা করে, গুগল যেদিন তার ব্লগে পাবলিশ করে, আমি অ্যাটলিস্ট এই ছোট আর্টিকেলটারই 1 ঘন্টা মানে সময় নিয়ে পড়ি যে বেচারা কি কইতে চাইছে, দেন নোট ডাউন করি, দেন অ্যাকশনে যাই। তো অ্যালগরিদম আপডেটের ক্ষেত্রে আপডেট হবে, তো এই জন্য প্যানিক হওয়া যাবে না। এজেন্সি গ্রোথ, আচ্ছা টার্গেট মার্কেট অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট। টার্গেট মার্কেটে লোকাল মার্কেট, বাংলাদেশের লোকাল মার্কেট কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে, কিন্তু সমস্যাটা হলো ওই যে আগে বলছিলাম, আপনার লোকাল মার্কেটে যদি সার্ভিস দেন, এজেন্সি গ্রো করার জন্য লোকাল মার্কেটের একটা ওয়ান অফ দ্য বেস্ট। জায়ান্ট মার্কেট এই পর্যায়ে আসার ইনিশিয়ালি শুরুতে লোকাল মার্কেটের একটা ভালো ভূমিকা ছিল। জায়ান্ট মার্কেটের একটা অফিসিয়ালি গ্রুপ ছিল, ওখান থেকে ভালো ক্লায়েন্ট আসতো। তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যদি লোকাল মার্কেটে সার্ভিস দেন, এই ক্ষেত্রে আপনি কি সার্ভিস দিবেন, ক্লায়েন্ট কি এক্সপেক্ট করতেছে, এইগুলোর মধ্যে ডিড বা আপনি কন্ট্যাক্ট পেপার করে নেন। পরে দেখা যাবে যে এই যে অমুক বিখ্যাত এজেন্সি থেকে সার্ভিস নিয়েছি, বেচারারা 5টা ট্রাফিকও বাড়াইতে পারে না, একদম মান ইজ্জত লইয়া ফেসবুকে পোস্ট দিয়া দেখবেন যে এজেন্সি ঘুম পাড়াই দিছে। এরকম হয় কিন্তু, এরকম হয় হলো যে একটা লোকাল, আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা ক্লায়েন্ট ছিল অ্যামাজন অ্যাফিলিয়েটের, তো ওর একটা সাইট ডেভেলপমেন্ট করেছিলাম 2 মাসে ওর প্রায় মেইন কিওয়ার্ড সব আমি ফার্স্ট পজিশনে নিয়ে আসছিলাম। তো 3 মাসের পরে বললো যে ভাই বাজেট তো নাই, তো একটু হাফ করেন। আমি বলি ভাই আপনার বাজেটে তো আমি কাজ করবো না। তো আমার বয়স তো এমনি হলো পাগলা বয়স। এই কথা শোনার পর সে পাইছে ভয়, যারা টাস্ক পাইলটে যে একটা খারাপ রিভিউ দিয়ে করছে। এই দুঃখের কথা কার কাছে করবেন? ওর 2 মাসে সব কিওয়ার্ড কিন্তু র্যাঙ্কিংয়ে, কিন্তু বলছি যে ভাই হাফ বাজেটে কাজ করা যাবে না, একটু উচ্চ স্বরে বলছিলাম। টাস্ক পাইলটে যে একটা রিভিউ মানে ব্যাড রিভিউ দিয়েছে, সে ভয় পাইছে, এই করছে। তো লোকাল মার্কেটে এই লোকাল মার্কেট কিন্তু একটা পটেনশিয়াল মার্কেট কিন্তু। এবং লোকাল মার্কেটে আপনি যদি B2B এজেন্সিগুলোর কাজ করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্টও খুঁজতে হবে না, অনেক এজেন্সি আছে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল মার্কেট, ওই যে বললাম যে আমাদের কমিউনিকেশন স্কিল, এবং হলো আমি সিও, আমি সিএমও, আমি হইলাম যে জারুদার, আমি সব কিছু করি। এই জন্য আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে আমরা খুব বেশি ফোকাস করতে পারি না। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি ফোকাস করতে চান, ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে আপনার যাওয়া উচিত। যেমন চিয়াংমাই আসতে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে। আসিফ ভাই এই জায়গায় এবার যাবেন না, আপনার বড় মার্কেটের এইসব ইয়াতে ছোটোখাটো ইভেন্টে যায় না। তো চিয়াংমাই এসইউতে অনেক কিছু শিকার আছে, যে ইন্টারন্যাশনাল মার্কেটটা বোঝার জন্য এই ধরনের ইভেন্টগুলো খুবই। ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে আপনার ব্ল্যাক হেড ওয়াল একসময় খুব ভালো কাজ করতো, লিঙ্কডইনে ভালো আছে, প্লাস হলো কিছু আন্ডারগ্রাউন্ড আপনার স্ল্যাক আছে, বিভিন্ন পেইড গ্রুপগুলো আছে। তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটের বাদে আমি কানাডার এক্সপিরিয়েন্সটা বলি। আমি রিসেন্টলি কানাডার মার্কেটে কানাডা গেছিলাম, ওই জায়গায় খুব ভালো একজন মার্কেটের সাথে দেখা হয়েছে। আমরা বাংলাদেশ থেকে যা চিন্তা করি মার্কেটগুলো টোটালি ডিফারেন্ট। আপনি কানাডার মার্কেটে এই দেশে মেইল করে জীবনও ঢুকতে পারবেন না, কোনোভাবে ঢুকতে পারবেন না, আপনি কাজে পাবেন না। ওরা নর্মালি হলো যে কোনো রেফারেন্স ছাড়া ট্রাস্টে করে না, কোনোভাবে ট্রাস্ট করে না। এবং আমেরিকার ক্ষেত্রে সেম।
তো এই ক্ষেত্রে বাংলাদেশের অনেক এসইও এজেন্সি যেটা করছে হলো যে ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য ওরা ইন্টারন্যাশনালে অনেক অ্যাপয়েন্টমেন্ট সিটার যারা অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেয় ওদেরকে হায়ার করা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো সময় ঢুকতে চায় বাংলাদেশে ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ এই স্ট্র্যাটেজিতে হবে না, আপনাকে এক্সপার্ট হায়ার করতে হবে। কানাডিয়ান হলে কানাডিয়ান অথবা ফিলিপাইন আছে এই এক্সপার্ট। এবং বাংলাদেশের এজেন্সি যেগুলো সবচেয়ে বেশি গ্রোথ ম্যাক্সিমাম, এই কথা কেউ বলে না, আমি বলে দিলাম পরে ওরা মানে মারবে। এই লোকাল মার্কেটগুলো ধরার ক্ষেত্রে নিজেরা কিছুই করে না, যে $3,000-5,000 মানে মার্কেটিং অফিসার নিয়োগ দিয়ে দিছে। আর জেলিবিন, কানাডার জেলিবিন এজেন্সির কথা কেউ শুনছেন? কানাডার সবচেয়ে টপ 5 এজেন্সির মধ্যে একটা। তো আমি ওদের একটা প্রপোজাল দেখার সুযোগ হয়েছিল যে কোনো একটা প্রজেক্টে। তো দেখলাম যে ওদের যে সিও অথবা যারা এসইও নিয়ে কাজ করে ওরা মার্কেটিংয়ে নাই। 45,000-এর একটা প্রপোজাল লেটার দিছিল। তা আমি বলছিলাম যে এই প্রপোজাল লেটার আমি 25,000-এ করে দিব। তো আনফর্চুনেটলি এটা হয় নাই। তো দেখা গেছে যে ওই কোম্পানির সিও, খুব বেশি না কিন্তু 8-10 জনের টিম, আপনার সিও অথবা যারা এসইও নিয়ে কাজ করে ওরা এইসব প্রপোজালে দেখে না। জাস্ট ক্লায়েন্ট আসছে, ঠিক আছে ভাই আবার তুমি প্রপোজাল পাঠাও, ওদের আলাদা একটা টিম কাজ করে। ও 45,000-এর একটা যে প্রপোজাল দিছে, আমি ওই এসইও স্ট্র্যাটেজি দেখে হাসতে হাসতে শেষ। তো দেখা গেছে যে ওরা কিন্তু হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাচ্ছে, এখন সমস্যাটা হলো ওই যে প্রেজেন্টেশন। তো এই হলো একটা সমস্যা। আর আনট্রেপ মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে মজার একটা আমাদের মানে বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড কত 1.5 কোটি মানুষ থাকে, রাইট? 1.5 কোটি মানুষ থাকে না? আপনি কি জানেন তারা ম্যাক্সিমাম কাজ ইন্ডিয়াতে করায়? আমার বুঝতে পারতেছে না। আমাদের বাংলা ভাষাভাষী অথবা বাংলাদেশি এরকম 1.5 কোটি মানুষ ওয়ার্ল্ড ওয়াইড থাকে কিন্তু, এবং এর মধ্যে অধিকাংশ হাই লেভেলের 500 ফরচুনের কোম্পানি বলেন, টপ লেভেলের কোম্পানি বলেন, এসইও বলেন, অথবা এরকম অনেক বাংলাদেশি আছে যারা বাংলাদেশ থেকে কাজ করাইতে চায়। কিন্তু আনফর্চুনেটলি যখনই তাদের সাথে কথা হয় যে ভাই অমুককে তো কাজ দিছিলাম, ও তো টাকা নিয়ে ভাই গেছে গা, ভাই অমুককে তো আমার প্রমিস করছিল যে 6 মাস পরে এত করে বাজেট দিলে অর্গানিক ট্রাফিক দিব, সে তো আমার সাথে কমিউনিকেশন করে না, ও বলছে এই দিবে। ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইন্ডিয়াতে কাজ করে। এবং এই আনট্র্যাপ মার্কেটটা, মানে এসইউর যে আনট্র্যাপ মার্কেটটা, আমি যদি বলি যে বাংলা ভাষাভাষী যারা আছে, বিশাল বড় মার্কেট, এক্সট্রিম পর্যায়ের মার্কেট। আমি রিসেন্টলি অস্ট্রেলিয়ার একটা মানে বাংলা ভাষার সাথে কাজ করতেছি। তো দেখলাম যে ওনারা একসময় শ্রীলঙ্কার ইন্ডিয়াতে কাজ করতো। তো ওনার এরকম অনেক আছে যাদের সাথে আমি কথা বলি, যে বলে যে ভাই আমরা তো দেশে কাজ দিতে চাই, কিন্তু সমস্যা হলো যে কোয়ালিটি কাজ তো আমরা পাই না, এই যে আনট্রেপ। আরেকটা হলো যে আপনার ব্ল্যাক হেড ওয়াল বলেন, অথবা যারা এসইউ যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, তাদের কিন্তু পার্সোনাল গ্রুপ হ্যাকিংয়ের গ্রুপ থাকে কিন্তু, বা বিভিন্ন থাকে কিন্তু, ওই জায়গার থেকেও কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে। স্ল্যাকে আছে অনেকগুলো গ্রুপ, হ্যাঁ, বাংলাদেশের অনেক এজেন্সি ওটার সাথে ইনভলভ। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম হলো আপনার এজেন্সি ওনার 15 মিনিট। তো এজেন্সি ওনার অনেকেই অ্যাকচুয়ালি বিভিন্ন প্রজেক্ট অ্যাকচুয়ালি ওই পেইড গ্রুপগুলোতে দেয়। আর মার্কেট প্লেস, আপনি যদি ইনিশিয়ালি মার্কেট প্লেসে এসইও নিয়ে কাজ করেন, আপনি চাইলে এজেন্সি রান করতে পারেন। এবং বাংলাদেশের অনেক এজেন্সি, যেটা আমি এক্সাম্পল দিচ্ছি, ওনারা আপওয়ার্ক থেকে অ্যাকচুয়ালি প্রজেক্ট নামায় সেটা এজেন্সি চালাইতেছে। মোটামুটি 18 থেকে 20 জনের অ্যাকচুয়ালি প্রজেক্ট। অনেকের মনে হচ্ছে হারাই গেছে গা, বুঝলাম না। বিল্ড এ স্ট্রং অনলাইন রিলেশনশিপ, হাইলাইট কেস স্টাডি, সাকসেস স্টোরি, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। আপনি যেই কাজটাই করেন না কেন, আপনার এগুলা আপনার যে ব্র্যান্ডিংয়ের জন্য যেগুলো, এগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে, কিন্তু এটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক। এবং ক্লায়েন্ট হলো যে আপনি কতটুকু এক্সপার্ট, এটা থাকে না, আপনার কত এক্সপার্টাইজ এগুলোর মধ্যে ফুটাই তুলতে হবে। ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, নিশ ফোরাম, আপনি এগুলাতে যেটা হলো যে আপনি যেই কাজগুলো করতেছেন, যে সাকসেস পাচ্ছেন, এগুলাতে নিয়মিত বেসিসে আপনার মার্কেটিং করতে হবে। এবং জার্মার্স এটা একটা জলযন্ত্র উদাহরণ। আমরা এইসব মার্কেটিং কইরা আপনার ভালো রিচ পাওয়া যায়, অ্যাটলিস্ট রিকমেন্ডেশন পাওয়া যায়। ফোকাস অন ক্লায়েন্ট রিটেনশন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেভেলপের স্ট্র্যাটেজি রিটেন ক্লায়েন্ট বাই কনসিস্টেন্টলি রেজাল্ট। আচ্ছা, পুরাটা বললাম না। একটা হলো যে আপনি যদি একটা এক্সিস্টিং ক্লায়েন্টে নিয়মিত ভালো সার্ভিস দেন, সে দেখবেন একটার পর একটা প্রজেক্ট কিন্তু আপনার আনতেছে। এবং এই এক্সিস্টিং ক্লায়েন্টগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালো হলে দেখা যাবে যে আপনি 1-2টা ক্লায়েন্ট দিয়ে আপনি এজেন্সি রান করাতে পারবেন। লেভারেজ পেইড মার্কেটিং, বাংলাদেশে অনেকেই পেইড মার্কেটিং নিয়ে এসইও এজেন্সি চালায়, তবে আমি অ্যাকচুয়ালি করি না, কারণ পেইড মার্কেটিং আমার
এখন পর্যন্ত ভালো লাগে নাই। আপনি চাইলে যদি ভালো বাজেট থাকে, বাংলাদেশে অনেক আছে যাদের বাজেট পার ইয়ারলি 1 মিলিয়নের উপরে, যারা অ্যাকচুয়ালি এই পেইড মার্কেটিংয়ের মধ্যে এজেন্সি চালায়। ইমপ্লিমেন্ট ইমেল মার্কেটিং চাইলে আপনি প্রসপেক্ট আপনার লিড ডেভেলপমেন্ট করতে পারেন। এই জায়গায় এসইও অডিট অথবা ভ্যালুয়েবল গাইডস অথবা রিসেন্ট এসইও স্ট্যান্ডগুলো আপনি শেয়ার করতে পারেন। এবং এই লিস্টটা বানানো অ্যাকচুয়ালি সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এমন না যে আমার কাছে 1 লাখ মেইল আছে আমি পাঠাইতে না বিষয় না। আপনার প্রসপেক্ট লাগবে যে অ্যাকচুয়ালি ইন ফিউচারে সে আমার ক্লায়েন্ট হতে পারে। স্ট্যান্ডার্ড এসইও ইনসাইট, নিউজ লেটার অ্যান্ড পার্সোনাল আউটরিচ এগুলো ইন্টারন্যাশনাল করে, আমরা খুব বেশি করি না। আমার এটা করলে যেটা হবে যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনি টার্গেট করতে চান, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটেন্ড নেটওয়ার্ক অ্যান্ড ইভেন্ট অ্যান্ড ওয়েবিনার। একটা হলো যে আমরা যে আসছি এটা হলো কি আমাদের একটা কিন্তু ইভেন্ট, দেখবেন যে বিভিন্ন জনের সাথে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা হবে। অনেকে দেখবেন যে মানে প্রজেক্টও পাইয়ে ফেলবে, কিন্তু যে ভাই এই সমস্যা বলছি, যেমন আমি আউল বাইরে কইছি যে ভাই 2-1টা প্রজেক্ট আছে, এগুলো কি করবো, একটু ব্রেন স্টর্মিং এর দরকার। হ্যাঁ আইসা কিন্তু, কারণ আউল বাইর লাগে অনেকদিন দেখা হয় না। তো এইটাতে যেটা হচ্ছে কি, এই ইভেন্টে আসার পর দেখা যাবে আউল ভাইয়ের সাথে আমার যে কোনো একটা ডিসক্লোজ করে দেন বা প্রজেক্ট নিয়ে কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই ইভেন্টগুলোতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চিয়াংমাইতে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে প্রজেক্ট পাইছে, ক্লায়েন্ট হান্টিং করে ফেলছে। তো যেখানেই সুযোগ থাকবে ওখানে, কেন আমাদের এসইও ইন্ডাস্ট্রির একটা কমন প্রবলেম যে ভাই ডেভেলপমেন্টের প্রোগ্রাম হয় আমি যাবো কে, কেন ডেভেলপারের কি এসইও লাগে না? স্যার যারা ডেভেলপমেন্ট করে তাদের কি এসইওর প্রয়োজন নাই? সব প্রোগ্রামে যাবেন, আনন্দ ফুর্তি করবেন, কমিউনিকেশন করবেন, আপনি কি কাজ করেন সেটা জানাবেন, তাদের সাথে কথা বলবেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ওদের কোনো হেল্প লাগবে কিনা। এনে অনেক সার্চ ডেভেলপার আছে, অফার ফ্রি অডিট অ্যান্ড কনসালটেশন। হ্যাঁ, জার্মাগার শুরুতে আমার এখনো মনে আছে, আমি একজন শুরুতে যখন সার্ভিস লঞ্চ করি 150 ওয়েবসাইট অডিট করে দিয়েছিলাম। পরবর্তীতে অনেকে ক্লায়েন্ট হিসেবে কনভার্ট হয়েছে। কিন্তু সবসময় ফ্রি দেওয়া যাবে না, কারণ এই দেশে ফ্রির কোনো দাম নাই। আচ্ছা, মনে শেষ করতে পারে এই এর আগের সেশনে আমি যদি সামারিটা নিই, নাম্বার 1 হলো যে আপনার যদি 3 থেকে 5টা বা 2-3টা ক্লায়েন্ট থাকে, আপনার যদি $1000 থেকে $3000 ইনকাম থাকে, আপনি যদি মনে করেন যে আমি প্যারা নিতে প্রস্তুত এবং হলো যে আমি অফিস দেব না, আমি ভার্চুয়ালি করব এবং আমি স্কেল আপ করতে চাই, তাহলে আপনি এজেন্সি স্টার্ট করতে পারেন। নাইলে এই যেই সুখে আছেন এই সুখও নষ্ট হয়ে যাব, বুঝতে পারছি? তো একটা হলো যে এজেন্সি রান করে একটা প্যারার কাজ। আর রিফাত ভাই থাকলে অবশ্য ভালো হইতো, রিফাত ভাই আমি কোশ্চেন করতাম, এখন তো কানাডাতে। তো এজেন্সি চালানো আসলে পেইনের একটা কাজ। যদি আপনার মনে হয় যে আপনি কিছু করতে চান, আপনার কনফিডেন্স 3 বছর না খাওয়া ভুলা যে আমার $5000 এজেন্সি আমি 3 বছরে মানে $10,000, $15,000, $20,000 নিয়ে যাব, আমার ক্লায়েন্ট এক একটা হবে $5,000 মতো। যদি এই প্যারা বা এই প্যাশন থাকে, ভাই এসইও এজেন্সি চালাইতে হলে প্যাশন না থাকলে চালাইতে পারবে না। অন্য কিছু করা যায় কিন্তু এসইও এজেন্সি চালানো যায় না। আর বাকিগুলা যেটা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি আল্লাহর মতো অনেকগুলা ভালো এসইও এজেন্সি হয়েছে। আপনি বাকিগুলা ওদের সাথে মিটিং করে বা কফি খাইয়া তাদের অফিসে যাইয়া পিজা বার্গার নিয়ে যাইবেন যে ভাই আমাকে 1 ঘন্টা সময় দেন, অথবা আরো অনেক কিছু করা যায়। তো এইটা যদি হয় দেন আপনি এসইও এজেন্সি রান করতে পারেন। আমি কি এখান থেকে একটা কোশ্চেন নেব না? এটা তো অনেক বড় সেশন। আচ্ছা, টিম ডেভেলপমেন্ট সবচেয়ে প্যারার কাজ। এজেন্সি না দেওয়ার পরও যদি এজেন্সি আমরা দিতে চাই না, আমরা এজেন্সি দিব না, ধরে নিলাম দিলাম না, তারপরও আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে যদি স্কেল আপ করতে চান, যে বর্তমানে আপনি 1, 2, 3, 4টা প্রজেক্ট হ্যান্ডেল করতেছেন কিন্তু আপনি ভালো করতেছেন, আপনার টিম ডেভেলপমেন্ট করা দরকার। এই ক্ষেত্রে যেটা হলো এজেন্সি কোনো সেট আপ ছাড়া আপনি টিম চালাইতে পারবেন। কারণ মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই বাংলাদেশে যারা হায়ার করি সে তো ঠিক মতো কাজ করে না, আজকের প্রজেক্ট দিবে বলে 3 দিন করে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, তার এই সমস্যা, পেট ব্যথা, জ্বর, এই সমস্যা। তো এগুলা সমস্যা ধরে আগাইতে হবে। আমরা যেহেতু জানি এগুলোই আমাদের দেশের সমস্যা, তো এগুলা তো আপনি বাদ দিতে পারবেন না। তো টিম ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সারও হন, যে আপনি টিমটা গ্রো করতে চান, এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ধরনের প্ল্যান থাকা উচিত আর কি। প্রবলেম, এইটা সবার ক্ষেত্রে প্রবলেম, একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন যে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো কি হয়। I have a heavy workload, made it difficult to deliver everything on time. Support would have helped. মানে হলো মাঝে মধ্যে মনে হয় না আরে এই মাসে 10টা প্রজেক্ট, আমার যদি কেউ হেল্প করতো। আবার সেকেন্ড মাসে 5টা প্রজেক্ট, দূর কারোর হেল্প দরকার নাই। আবার তৃতীয় মাসে মনে হয় এবার 15 প্রজেক্ট পাইছে, কে হেল্প করবো। এই 3 মাসের প্রবলেমটাই হলো যে যদি
অ্যাভারেজ করা যায় এবং এই প্রবলেমটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে আপনার টিম ডেভেলপমেন্ট করা ইজি আপনার জন্য। দেখেন এটা কি লেখছে, এই হেভি ওয়ার্কলোড মানে প্রথম মাসে মনে হয়েছে দুনিয়ার কাজ কেউ করার মতো নাই, দ্বিতীয় মাসে যেটা হলো যে আপনার প্রথম মাসের থেকে কাজ একটু কম, তখন মনে হয় আল্লাহ বাঁচাইছে, প্রথম মাসে কাউরে হায়ার করছি না, আমার টাকাটি চলে যাইতো। তো তৃতীয় মাসে আবার সেই প্রজেক্ট, খুব বেশি প্রজেক্ট, যে এই মুহূর্তে আমি প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করবো এই নিয়ে কিন্তু প্রবলেম। তো এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন হলো যে 3 মাস বা 4 মাসের আপনার যে ওয়ার্কলোড এটা অ্যাভারেজ করে দেখবেন যে আপনি একা হ্যান্ডেল করতে পারেন কিনা। যদি মনে হয় যে আপনি একা হ্যান্ডেল করতে পারতেছেন না, দেন আপনি টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে চিন্তা করতে পারেন। আরেকটা হলো যে টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে এই 3টা কোশ্চেন অবশ্যই মাথায় রাখতে হবে। ডু আই নিড অ্যাডিশনাল টিম মেম্বার, ডু আই হ্যাভ এনাফ প্রজেক্ট অর টাস্ক ফর দেম। মানে আপনি টিম মেম্বার নিলেন কিন্তু আপনার হাতে প্রজেক্ট নাই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, সে তাকেও কাজ দিতে পারতেছেন না, প্রবলেম। ক্যান আই ম্যানেজ দ্য ওয়ার্ক অন মাই ওন, আমি কি নিজে হ্যান্ডেল করতে পারবো, অর ডু আই রিয়েলি নিড সাপোর্ট, আমার সাপোর্ট। এই 3টা কোশ্চেন যদি আপনি উত্তর নিজে নিজে বার করতে পারেন, আপনার টিম ডেভেলপমেন্ট করা আপনার জন্য ইজি হয়ে যাবে। টিম ডেভেলপমেন্ট, আচ্ছা এমন কোশ্চেন আসে যে আমি যাকে হায়ার করব তাকে কত দিনের জন্য হায়ার করব। তো ডু আই নিড সাপোর্ট ফর 2-3 মান্থ অর ইটস লং অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড, মানে আপনি কি 2-3 মাসের জন্য হায়ার করবেন না লং টার্মের জন্য হায়ার করবেন। তো ডু আই ওয়ান্ট টু এক্সটেন্ড দ্য প্রজেক্ট অর ওয়ার্কলোড, মানে আমার বর্তমানে যে সুখে আছি আমি কি আরো ওয়ার্কলোড নিয়ে প্যারা খাবো না আমি প্যারা নিব না। এই জিনিসগুলো কিন্তু জানা জরুরি যে আমি কি অ্যাকচুয়ালি ওয়ার্কলোড বাড়াইতে চাই কিনা, আমার সেলস বাড়াইতে চাই কিনা। শুড বি টিম মেম্বার ওয়ার্ক ভার্চুয়ালি, মানে তারা কি ভার্চুয়ালি কাজ করবে না আমার পাশাপাশি ফিজিক্যালি অফিসে কাজ করবে। হোয়াই ডু আই নিড এ টিম মেম্বার, আমার কেন টিম মেম্বার প্রয়োজন। হোয়াট স্পেসিফিক পার্ট অফ দ্য প্রজেক্ট টু আস্ক রিকোয়ার সাপোর্ট, মানে কোন কোন স্পেসিফিক, সাপোজ ধরেন আপনি অন পেজ করতে পারেন অথবা ডেভেলপমেন্ট করতে পারেন, কিন্তু আপনার প্রজেক্টে আসলো ব্যাকলিং, কিন্তু এখন আপনি ব্যাকলিং করা তো সময় সাপেক্ষ বিষয়। তো এই জন্য হলো যে স্পেসিফিক কোনো টাস্কের জন্য আপনি কাউকে হায়ার করবেন কিনা। আচ্ছা এই জিনিসগুলো যেটা হলো যে আমাদের দেশে ক্যাচাল লাগে বিষয়গুলো হায়ারিং এর ক্ষেত্রে। একটা হলো মাঝে মধ্যে আমরা দেখি যে হায়ার করছে তার বিরুদ্ধে ব্লেম দেয়, অথবা যাকে হায়ার করেছে দুই পক্ষ অ্যাকচুয়ালি ফেসবুকে মারামারির অবস্থা, ফিজিক্যালি হোক আর যেটা হোক। তো এই ক্ষেত্রে হলো আমাদের বাংলাদেশে হায়ারিং এর প্রসেসগুলো আমরা যেটা দেখি টেক ইন্ডাস্ট্রিতে, ফেসবুক, লিঙ্কডইন, মার্কেট প্লেস অথবা নন রেফারেন্সেই ম্যাক্সিমাম কিন্তু আমরা জব পোস্টগুলো দেই, কিন্তু রিকমেন্ডেশন। আর এই ক্ষেত্রে টিম মেম্বার হায়ারিং এর ক্ষেত্রে যেটা হলো যে রিভিউইং প্রিভিয়াস, আপনি যদি কাউকে হায়ার করতে চান যে পোস্টের জন্য হায়ার করবেন সে প্রিভিয়াসলি কোনো কাজ করছে কিনা ওইটা আপনি তার পোর্টফোলিও দেখবেন অথবা কাজের স্যাম্পল অবশ্যই দেখে নেবেন। আস্কিং ইফ দ্য ক্যান্ডিডেট ইজ কারেন্টলি এমপ্লয়েড এন, মানে এইটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে বর্তমানে সে কোথাও কাজ করতেছে কিনা। সাপোজ সে যদি ওভারলোডেড হয় তাহলে যদি আপনার কাজ নেয় তাহলে সেই কাজটা ঠিকমতো সে দিতে পারবে না। অফারিং এ প্রজেক্ট ট্রায়াল, আমাদের বাংলাদেশের সমস্যা হলো প্রজেক্ট ট্রায়ালের ক্ষেত্রে কেউ কোনো কিছু পে করতে চায় না। হ্যাঁ, যে ভাই তুমি এই কাজটা করে দাও, ফ্রিতে করে দাও, প্রজেক্টটা ট্রায়াল দাও। পরবর্তীতে যে হয় যদি আপনি ফ্রিতে কাজ করান সে এই কাজ করার ক্ষেত্রে আগ্রহী হয় না। কন্ডাক্টিং লাইভ ট্রেনিং সেশন টু ডেমনস্ট্রেট ওয়ার্ক স্টাইল অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এটা হলো যে দেখেন আপনি যে স্টাইলে কাজ করেন, আপনি যাকে হায়ার করতেছেন সে কিন্তু আপনার স্টাইলে কাজ নাও করতে পারে। তো এই ক্ষেত্রে হলো যে আপনি 5-10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটের একটা আপনি কোন স্টাইলে কাজটা চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, হয় ডকুমেন্ট তাকে বাড়াইতে পারবেন। এখন আপনি কিছুই বললেন না, সে তার নিজের স্টাইলে জমা দিল, পরে বলবেন যে ধরুন মিয়া কি কাজ করো তুমি না বলে এক্সপার্ট, এই নিয়ে কিন্তু ক্যাচার লাগে কিন্তু। তো ইভ্যালুয়েশন হোয়াট আর দ্য ফুললি আন্ডারস্ট্যান্ড, মানে তাকে অ্যাকচুয়ালি যেটা বুঝাইতে হবে যে সে প্রজেক্টটা ঠিকভাবে বুঝছে কিনা এবং সে ক্লিয়ার কিনা। ডিটারমিনিং ইফ রিভিশন আর নিডেড অ্যান্ড ইফ সো মেনি ডেজ। আচ্ছা একটা হলো এটা নিয়েও একটা ক্যাচার লাগে যে আমরা শুরুতে কাজ দেওয়ার সময় ট্রায়াল প্রজেক্ট বা হায়ারিংয়ে করার সময় যে ভাই এই কাজটা করে দাও, দ্রুত করে দাও, কিন্তু সমস্যাটা হলো কাজ করতে যেয়ে দেখা যায় যে কিছু কিছু মাইনর মিস্টেক থাকে। তো এক্ষেত্রে বলা যায় যে ভাই ক্লায়েন্ট তো রিভিশন চাইছে বা আমি রিভিশন চাচ্ছি তুমি দাও, তো পরে বলে যে ভাই আপনি তো রিভিশনের কথা বলেন না, আমি আর রিভিশন দিব না। তো দেখা যায় যে এই জিনিসগুলো ক্লিয়ার থাকা জরুরি। আচ্ছা আরেকটা হলো যে কোন সময়ের মধ্যে জমা দিবে। দেখা যায় যে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালিও হয়, শুধু বাংলাদেশে দোষ দিয়ে লাভ নাই,
তো দেখা যায় যে কত দিনে প্রজেক্টটা মানে আপনার এই ট্রায়াল কাজটা জমা দিবে সে, এবং কোন মাধ্যমে, সে কি ফেসবুকে কমিউনিকেশন করবে, হোয়াটসঅ্যাপে করবে, না স্কাইপে কমিউনিকেশন করবে, এই জিনিসগুলা আপনাকে টিম হায়ারিং এর ক্ষেত্রে ক্লিয়ার করে দিতে হবে। আউটলাইন দ্য প্রসেসিং ফর সাবমিটিং প্রজেক্ট অর টাস্ক, মানে আপনাকে বলে দিতে হবে যে সে অ্যাকচুয়ালি প্রজেক্টটা কিভাবে সাবমিট করবে। তো এইটা হলো যে টিম হায়ারিং প্রসেসের ক্ষেত্রে আমি এই জিনিসটা ফলো করি, এই জিনিসটা আমি অবশ্যই ফলো করি, এবং এই জিনিসটাই আমি তুলে ধরছি। কারণ দেখা গেছে যে প্রথম দিকে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে, এই করা হয়েছে, অ্যাকচুয়ালি টাইমিংটা মিলে না। তো এই ক্ষেত্রে হলো এই জিনিসগুলো হওয়ার পর যেটা হলো আমি ফিজিক্যালি তখন ইন্টারভিউ নেই কাজের, কারণ কাজ তো দেখা গেছে যে যে কেউ কাউকে দিয়ে করে ফেলতে পারে। তো এক্ষেত্রে হলো আমি ওয়ার্ক স্টেশনে বসাইয়া একজন টিম মেম্বার আন্ডারে সে যেই কাজটাই করছে অনলাইনে, সেম কাজটা আমি ফিজিক্যালি করাই। আচ্ছা, টিম ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স, আপনার যেটা হল আর ম্যানেজমেন্ট, 1 থেকে 3 জন বা 5 জন একজন টিম লিডার থাকতো সিনিয়র, সে কিন্তু এটা ট্যাকেল দিতে পারতো। আর 10 to 15 to 20 ইউ উইল হ্যান্ডেল মাল্টিপল টিম লিডার অর প্রজেক্ট ম্যানেজার। এটা হলো যে আপনার যদি টিম মেম্বার যদি 10, 15, 20 হয়, আপনাকে মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য প্রজেক্ট ম্যানেজার বা টিম লিড আপনাকে নিয়োগ করতেই হবে, নাহলে খুব বেশি গ্রো করার কিন্তু খুব বেশি সুযোগ নাই। একটা হলো একটা জিনিস মনে রাখেন, শুরুটা হয় কিন্তু এই জায়গা থেকে, প্রত্যেকটা এজেন্সি শুরু হয় এই যে এটা যদি আপনি হন, বাকি আরও 2 জন মিলা কিন্তু 3 জন হয়, কেউ কিন্তু শুরু এই জায়গাতে করে না, কিন্তু একদম ইনিশিয়াল স্টার্ট। তো আমাদের অনেক সময় ড্রিম থাকে ধর 50 জন টিম মেম্বার নিয়ে শুরু করবো, শুরু হবে কিন্তু এই জায়গা থেকে। আচ্ছা, টাইপ অফ কমিউনিকেশন, এগুলা সম্পূর্ণ আমি যেটা মেনটেন করে এগুলোই আমি তুলে ধরছি। হ্যাঁ, আমার জিনিসগুলো একটা হলো কমিউনিকেশন রাইটিং এবং বাইবেল, দুইটাই হতে পারে। আরেকটা হলো যে কমিউনিকেশন ফ্লোটা অ্যাকচুয়ালি কী হয়, যেমন ইউ এবং টিম মেম্বার যদি 1 থেকে 3 জন হয়, যেটা ম্যানেজেবল, 5 জন আপনি অনেকে 10 জন 15 জন ম্যানেজ করতে পারে। তো এই কমিউনিকেশনটাও এটা। আরেকটা হলো যে যখন গ্রো হওয়া শুরু হয়, টিম মেম্বার বাড়া শুরু হয়, তাহলে ইউ টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার, দেন হলো টিম লিড, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর চাইলে যেটা হলো যে কমিউনিকেশন চ্যানেল আপনি এবং আপনার টিম মেম্বাররা যেটাতে কমফোর্ট ফিল করেন এইটাই আপনি ম্যানেজ করতে পারেন। এমন না যে সবাই একদম খুব দামি কিছু ইউজ করতেছে, আমিও দামি কিছু ইউজ না করলে মন খারাপ হবে। একটা হলো আপনি এবং আপনার টিম মেম্বাররা যেটা কমফোর্ট ফিল করেন সেই জিনিসটাই ইউজ করে। আমার মানে এই জিনিসটা মনে রাখবেন যে টিম মেম্বাররা কমফোর্ট ফিল করতেছে কিনা, কমিউনিকেশনটা ইজি হচ্ছে কিনা। যদি দেখা যায় যে কমিউনিকেশন করতে যে যদি টাইম বেশি যায়, তো এটা খুব বেশি এফেক্টিভ না। ইম্পর্টেন্ট নোট, খুবই গুরুত্বপূর্ণ হায়ারিংয়ের ক্ষেত্রে। ইন্টারভিউ প্রসেস অ্যাকচুয়ালি কী হবে এটা জানা খুবই জরুরি। আর স্যালারি অর্ডার লং টার্ম, আমি সবগুলো সামারি বলি, এগুলা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। ইন্টারভিউ প্রসেস কীভাবে নেবেন, অনেকে মাঝে মধ্যে বলে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালান, আপনি ভার্চুয়ালি ইন্টারভিউ নিলে তো পারেন। ভার্চুয়ালি যতজনে ইন্টারভিউ নিছি, জন নিয়োগ দিছি, আইআরএ এগুলো কিছুই পারে না, বোঝাতে পারছি, প্র্যাকটিক্যালি কাজে পারে না। তো এই ক্ষেত্রে আপনি চাইলে ইনিশিয়ালি সাপোজ লাস্ট ইন্টারভিউগুলোতে খাগড়াছড়ি এই জায়গা থেকে আসে, যারা আসে তাদেরকে আমি টি দিয়ে দিছি, অ্যাটলিস্ট গাড়ি ভাড়া দিয়ে দিছি। এগুলা সব তো বলা যায় না। এবং যদি আমার অনেক অ্যাপ্লিকেশন নীলফামারী অমুক থেকে আসে, যদি তারা আসতে চায়, আমি যদি সিলেক্ট না হয় যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিই, গাড়ি ভাড়া দিয়ে দিই। এইটা যেটা হলো যে সে তো এমনিও বেকার, এত কষ্ট করে 1000-1500 টাকা খরচ করে আসছে, এই সাপোর্টটা যদি না পায়, এটাতে যেটা হলো যে সে টিকে নাই বা সে ইন্টারভিউতে ভালো করে নাই, তারপরও আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন, হয়তো বা এই মোটিভেশনটা তার নেক্সট টাইম তার কেরিয়ারকে অনেক দূর নিয়ে যেতে পারে। তা আপনাকে অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রসেসটা একটা হলো যে আপনার কাজল ভাই কমবে অলিউর প্রসেস তো আপনার ফলো করার দরকার নাই, ডব্লিউপি ডেভেলপারের প্রসেস ফলো করার দরকার নেই, তাদের পর্যায়ে তো আপনি জান নাই। আপনার নিজস্ব প্রসেস যেটা আপনি কমফোর্ট ফিল করেন, আপনার এজেন্সির জন্য ভালো হবে, আপনার টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই প্রসেসটাই ফলো করা উচিত। স্যালারি আদার বেনিফিটস সবচেয়ে কাবজেট বা বিষয়। ইন্টারভিউতে অবশ্যই আপনি ক্লিয়ার করবেন যে তার কি কোনো ইন্টার্ন পিরিয়ড আছে কিনা, কোনো প্রফেশনাল পিরিয়ড আছে কিনা। থাকলে আমি যে প্রসেস ফলো করি, 3 মাসে ইন্টার্ন পিরিয়ড থাকলে যদি পারফরমেন্স ভালো হয়, আমি 1 মাস 1.5 মাসের মধ্যে স্যালারি ইনক্রিমেন্ট করে ফিক্সড করে ফেলি, 3 মাসের জন্য বসে থাকি না। হ্যাঁ, এটা হলো আমার একটা। আর যদি প্রফেশনাল পিরিয়ড থাকে, 4 মাসের প্রফেশনাল পিরিয়ড যদি থাকে, যদি দেখা যায় যে তাকে যেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো দেওয়া হয়েছে, তার আচরণ টিম মেম্বার সাথে কলিগদের সাথে ভালো, কোম্পানির ডিসিপ্লিন মানে হতেছে, অ্যাটলিস্ট আমি 3 মাস মানে 3 মাসের মধ্যে প্রফেশনাল পিরিয়ড থেকে আউট করে ফেলি, দেন ফিক্সড করে ফেলি।
তো এই জিনিসগুলো একটা হলো যে বিষয়টা এমন মনে হতে ভাই আপনার তো বড় কোম্পানি, একটা হলো যে আপনি 1 টাকায় স্যালারি দেন, আপনি তাকে কি বেনিফিট দিবেন 3 মাস বা 5 মাস পরে, সে 1 টাকার সাথে আর কি কি পাবে, এগুলো ইন্টারভিউ বোর্ডে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে। নাহলে পরে দেখবেন আপনি মুখ লজ্জায় কিছু বলেন নাই, সেও কিছু জিজ্ঞেস করে নাই, বলবে যে স্যার আপনি তো জিজ্ঞেস করেন নাই, আমিও বলে নাই, স্যার এত কষ্ট করলাম আপনি আমার মাত্র 10,000 টাকা দিলেন, আমি তো আশা করছিলাম 15,000, মানে আপনি তো রয়েছেন যে 12,000 দিলেও মনে হইব, পরে আপনার মুখ লজ্জায় কিছু কয় নাই, বেচারও বিপদে পড়ছে, আপনার কিছু বলে নাই। এই ক্ষেত্রে স্যালারি আদার্স বেনিফিট আপনাকে অবশ্যই কতদিনের ছুটি দিবেন, ইনক্রিমেন্ট কিভাবে হবে, পরে আদার্স বেনিফিটগুলা, এক্সিকিউটিভ লিভ, এগুলা যতটুকু, এবং যদি কেউ লিভ নিতে চায় ভার্চুয়ালি টিম হোক, যে সে ছুটিতে যাইতে চায়, সে অসুস্থ হলে কী হবে, যেমন আমাদের অফিসে মেয়েদের বিয়ে হলে 7 দিনের ছুটি দিই, 7 দিনের ছুটি রাখি। তো এইটা হলো যে প্রথম দিকে তো এরকম ছিল না, আস্তে 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 ডেভেলপমেন্ট। ছেলেদের জন্য 5 থেকে 6 দিনের ছুটি। আমি নিজে বিভিন্ন মানে ওদের বিয়ে অনুষ্ঠানে ম্যাক্সিমামে যাওয়ার চেষ্টা করি, একটা হলো ব্যস্ততার মাঝে যাওয়ার চেষ্টা করি, কারণ এটা মনে রাখবেন আপনার টিম মেম্বার কিন্তু আপনার এজেন্সিকে সামনের দিকে, আপনি একাই অনেক কিছু করতে পারবেন না। লং টার্ম প্ল্যান, আপনার লং টার্ম প্ল্যান কি টিম নিয়ে, আপনি দেখবেন যে 5-10 জনের শেষ, আচ্ছা 5-10 জনের টিমের মধ্যে সবাই কিন্তু পটেনশিয়াল না। যে পটেনশিয়াল তাকে কি ইন ফিউচার আপনি প্রজেক্ট ম্যানেজার বানাবেন, তাকে কি কোম্পানির কোনো অংশ বা কোনো বেনিফিট কি তাকে দিবেন, এই লং টার্ম হলো ট্রাস্ট ইস্যুস। এসইউ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এইটা, কাউরে ব্যাকলিং করতে দিবেন তো, সাপোজ আপনারও ব্যাকলিং করতেছে, বাইরে এই ব্যাকলিংকে আবার পিছিয়ে ফেলতেছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো যে করতেছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, কেউ গিল্টিয়ে ফিল করে না যে এটা যে 2 নম্বরে, গিল্টিয়ে ফিল করে না। মানে আপনি তাকে ডেভেলপমেন্ট করলেন, সব রিসোর্স দিলেন, সব কিছু শিখাইলেন, হ্যাঁ, তো এখন হইলো যে সে সব কিছু পায়ে দইরা বা যেমনি হোক আপনার কাছাকাছি শিখলো, শিখার পর যখন চোখ কান খোলা হইলো, আপনার রিসোর্স সব মার্কেটে বিক্রি করা শুরু করে দিবে। এসইউতে সবচেয়ে বেশি হলো ভয়ঙ্কর এটা। এবং এই যে আনইথিক্যাল যে বিষয়টা করতেছে, যারা করতেছে তাদের কোনো হেডেক নাই, এইটা যে আনইথিক্যাল। তো এগুলা হলো যে এগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট। আর কন্ট্রাক্ট পেপার এন্ড এগ্রিমেন্ট আপনি 1 পাতায় করেন, 10 পাতায় করেন, 15 পাতায় করেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপার এন্ড এগ্রিমেন্ট অবশ্যই রেডি করবেন। এটা কি হইতে পারে, আপনি ইন্টারভিউ প্রসেস, স্যালারি, লং টার্ম প্ল্যান, ট্রাস্ট ইস্যু, এই জিনিসগুলোই আপনি এই কন্ট্রাক্ট পেপার এন্ড এগ্রিমেন্ট পেপারে যা সুন্দর করে তুলে দেবেন। 6 মাস পরে তো হইতে পারে যে তারা চিন্তা করলেন যে 20,000 টাকা ভাই তোর 3 মাস পরে 20,000 টাকা দিল, কিন্তু আপনি ভুলে গেলেন গা, পরে দেখবে যে ক্যাচা লাগে গেল গা। তো এই জিনিসগুলো আপনি সুন্দর করে এই যে কন্ট্রাক্ট পেপার এবং এগ্রিমেন্ট পেপার তুলে দিলে উইন উইন সিচুয়েশন। আরেকটা বিষয় রাখবেন যে কোনো সময় মনে করবেন না যে আমি তাকে কন্ট্রাক্ট পেপার দিয়ে একবারে বাইদা ফেললাম, লেবার লতে টোটালি এটা ভায়োলেশন। হ্যাঁ, কেউ যদি যাইতে চায় আপনি তার আটকে রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আর এইসব টিম মেম্বার দিয়ে আপনি খুব বেশি দূর আগে, যে যাইতে চায় যদি কমিটমেন্ট ব্রেক করে তারা যাইতে দেন, জোর করে কোনো টিম মেম্বার আপনি রাখতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। এগুলো হয় না, গার্মেন্টস হইতে পারে, আমাদের ইন্ডাস্ট্রিতে এগুলো হয় না। আচ্ছা, এইটা হলো আমার প্রথম এজেন্সির অফিস। এই ছবিটা দেওয়ার একটা রিজন আছে। একটা হলো যে আপনি শুরু করা জরুরি, লেখছি যে আপনি স্টার্ট করা জরুরি এজেন্সি, এবং সাস্টেন, আমি যে 3 বছরের সাস্টেনেবিলিটির কথা বলছি এটা খুবই জরুরি। এমন আপনি এই যে চেয়ারগুলো, এগুলো সেকেন্ড হ্যান্ড কিনা ছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল কিন্তু আমি কিনি না, এগুলো সেকেন্ড হ্যান্ড, টেবিলটা সেকেন্ড হ্যান্ড। আমি যখন ঢাকা থেকে কুমিল্লা চলে যাই, এই 100 স্কোয়ার ফিটের যে অফিসটা করা 1,20,000 টাকা খরচ হয়েছিল। এই হলো, এটা অবশ্য ক্লায়েন্ট আমাকে আমেরিকা থেকে মানে গিফট পাঠাইছিল। একটা হলো শুরু করা জরুরি ভাই, আপনি গাছতলাতে শুরু করেন, যেখান থেকে শুরু করেন, গাছতলার থেকে 3 থেকে 5 বছর পর কই যাবেন, ওই ভীষণ যদি দেখেন দেন বড় এজেন্সি সম্ভব। প্রথমেই এক্সপিরিয়েন্স নাই, প্রজেক্ট নাই, একদম কোটি টাকা খরচ করে বিশাল বড় এজেন্সি করলাম, 3 মাস পরে বন্ধ। এত ভালো যে এরকম কষ্ট করে। এটা হলো আমার প্রথম অফিস। একটা পাকিস্তানি মেয়ে কাজ করতো, আর কুমিল্লা শহরের একটা ছেলে আপনার কাজ করতো। এই 3 জনের টিম মেম্বার ছিল। বর্তমানে লোকাল ইন্টারন্যাশনাল প্লাস 35 মানে 35 জনের উপরে টিম মেম্বার। তো এই যে বললাম যে 1 থেকে 3 জন, এই যে 1-3 থেকে শুরু হয়, তো 1-3 থেকে যদি শুরু নয় তো এই 35-40 জন কিন্তু হইতো না। তো আমি আমার এই আজকের প্রেজেন্টেশনে
সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি, মানে আমি মানে খুব বেশি ঘাটাঘাটি করি নাই, আমি নিজে যা করছি সেম জিনিসটাই শেয়ার করছি আর কি। তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকের প্রোগ্রামটা খুবই প্রয়োজন ছিল, কারণ হলো যে আমাদের সাপোজ ধরেন আসিফ ভাই এটা অর্গানাইজার, কিন্তু আমাদের এই প্ল্যান চলতেছে গত বছর থেকে, এবং এবার অ্যাকচুয়ালি গতকালকে আমার আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি আসিফ ভাইয়ের কোনো সাপোর্টে দিতে পারি নাই। তো আমাদের এই প্রোগ্রামের পরে আরও কিছু মিটিং আছে যে আমরা এসইউ ইন্ডাস্ট্রিতে কই নিয়ে যেতে চাই, আমরা একটা ইকো সিস্টেম নিয়ে কথা বলি। আসিফ ভাই যেটা সবসময় কথা বলে, এমএলএ আমার কথা হলে আমরা ইকো সিস্টেম নিয়ে, যে একটা জিনিস দেখবেন আমাদের ইন্ডাস্ট্রি, রেসপেক্ট টু দ্য অল এসইউ প্রফেশনালস, দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো এক্সপার্ট আছে, কিন্তু তারা এজেন্সি দিতে পারে নাই, কিন্তু এটা তো এগ্রি করবেন। অনেক এক্সপার্ট আছে কিন্তু বড় এজেন্সি দিতে পারে নাই। আবার দেখবেন যে খুব বেশি এক্সপার্ট না, মানুষ চিনি না, বিশাল বড় এজেন্সি দিয়ে ফেলছে। যারা এই এক্সপিরিয়েন্সটা আছে, যারা বড় কিছু সুযোগ পায় নাই, তাদেরকে অ্যাকচুয়ালি এসইউ ইন্ডাস্ট্রিতে আমরা কাজে লাগাইতে চাই। আমার আসিফ ভাইয়ের কাছে একটা প্রস্তাব থাকবো যে বছরে অ্যাটলিস্ট 2টা এসইউ কনফারেন্স হোক, এবং আমাদের নেক্সট কনফারেন্সটা 2 দিনের জন্য কক্সবাজার হোক। স্পন্সর যাটা লাগে দরকার হইলে আমরা আছি, মানুষের পাটা ধইরা স্পন্সরশিপ আনবো, আমরা কক্সবাজার নেক্সট প্রোগ্রাম করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।